গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করেছি। রাত্রেবেলা 11টার দিকে গোসল করে শুয়েছি, তারপরে আবার কারেন্ট চলে গেছে। তারপরে রাত 2টা বাজে আবার গোসল করলাম, তারপরে আবার 3টা বাজে কারেন্ট চলে গেল। এরপরে আর গোসল করা সম্ভব হয়নি, যা ছিল তাই গরমের মধ্যেই শুয়ে পড়েছি, যা আছে তাই কপালে। এরপরে সারা রাত গরমের মধ্যেই হালকা হালকা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বাইরে নাস্তা করলাম। আমাদের আলামপানা বেগম সাহেবের বাসায় ছিল, তারা শুক্রবার দিন তো নাস্তা বানাবে না, এটা জানা কথাই। বাইরে থেকে রুটি মুটি কিছু একটা নিয়ে এসেছে, ওটা খেলাম। কারেন্ট নেই, চা খেতে পাচ্ছি না, চা খাবো কিভাবে? ম্যাডাম তো আবার চুলার মালিক, তো কারেন্ট আসলে পরে চা খেতে হবে। এখন আবার গোসল করলাম ঘুম থেকে উঠেই। মোবাইল পর্যন্ত চার্জ নেই, দেখি কি করে দিনটা যায় আজকে। ওনাদের তো আবার ছায়া ছন্দ, আজকে ছুটির দিন না, কাপল ড্যান্স হবে আজকে শুধু। তাদের তো রং লেগেই থাকে 24 ঘন্টা, ঘরে তো আইপিএস আছে, তাদের তো কোনো টেনশন নাই। শুরুতেই বলেছি, প্রত্যেকটা খাবারের বেলায় এক একটা করে মিশন কমপ্লিট করতে হয় আমাদের বাপ ছেলে দুজনকে। স্পেশালি আমার জন্য এইগুলা মিশনের চাইতে অনেক বেশি কঠিন থাকে, তবে আমার বাবার জন্য ব্যাপারগুলো কিছুটা সহজ হয়, কারণ আল্লাহ ওনাকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা হচ্ছে চোখ বন্ধ করে যে কোনো অখাদ্য খেয়ে নেওয়া। এই অভ্যাসটা ওনার আমার মা বেঁচে থাকতে ছিল না। ওই যে একটা কথা আছে না, যে বিড়াল কখন গাছে ওঠে, আমার একটা বদ অভ্যাস হলো, আমি না বিড়ালের মতো গাছে উঠতে পারি না। মানে আমি খুব বিপদে পড়েও নিজের জায়গা থেকে নড়তে পারি না। আমার বাবা আবার সেই কাজটা পারে, মানে উনি বিপদ বুঝে নিজেকে বদলে নিতে পারে খুব সহজে। এখন তো ছেলের বউ যেমনই হোক না কেন, যাই হোক না কেন, ওনার কোনো অভিযোগ নাই, ওনার কোনো সমস্যা নাই, উনি সব কিছু মানিয়ে নিতে পারে। সব সমস্যা ছিল আমার বাপের বড় ছেলের, যখন আমার মা বেঁচে ছিল, তখন কিন্তু পান থেকে চুন খসলেই অনেক কিছু ভালো লাগতো না। আর এখন মাথার মধ্যে যদি চুনের ট্রাক কাট করে ফেলে, তারপরে কোনো সমস্যা হয় না, সব কিছুই তাদের কাছে ইজি লাগে। কিন্তু আমি আবার ওই যে বললাম, গাছে উঠতে পারি না বিড়ালের মতো, আমার অবস্থা ওই একই। তো যাই হোক, কাল রাতে শুরুতে একটা নাম না জানা অখাদ্য ছিল, ওইটার নাম আমি জানি না, ওইটা কী যেন একটা শুটকির মতো কিছু, কী মাছের শুটকি বা কী আমি জানি না, বেগুন দিয়ে রান্না করেছে, ঝাল ঝাল ছিল তো। আমার আবার ঝাল দিলে সব কিছুই মোটামুটি খাওয়ার মতো গিলে ফেলা মানে পসিবল হয়, তো ওইটা আমি খেয়ে ফেলেছিলাম, জানিও না কী ছিল, একটা কিছু ছিল হয়তো বা। আরেকটা ডিমের তরকারি, ওই যে অর্ধসেদ্ধ আলু দিয়ে, কাঁচা আলু তার সাথে হলুদ মিশ্রিত পানি দিয়ে একটা জল খেলা হয়, আমি বলেছিলাম আগে, সেই ডিমের ঝোলটা ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে, আমার মনে হয় যে এই হাজব্যান্ড ওয়াইফ, মানে আমার বাবার বড় ছেলে এবং তার স্ত্রী, তাদের সঙ্গে মুরগিদের কোনো একটা কানেকশন আছে। হয়তো বা কোনোভাবে তারা মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কিছু কিছু ডিম খুব ছোট করে পারার জন্য। না হলে আমি বুঝি না, ব্রয়লার মুরগির ডিম তো যেমনই হোক, পুষ্টি না থাকুক বা খারাপ ভালো যাই হোক, হয়তো বা কোনো পুষ্টিগুণ বা গুণাগুণ কিছুই নাই, একটা জিরো টাইপের একটা খাবার, শুধুমাত্র মানুষের খাদ্য চাহিদা পূরণ করে, এতটুকুই। ডিম হিসেবে এটা খুবই নিম্নমানের কিছু, এটা আমি জানি, ও নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। তবে আমি অবাক হই, ব্রয়লার মুরগির ডিম তো সাধারণত বড়ই হয়, কিন্তু তারা কিভাবে যেন বিশেষ ধরনের ব্রয়লার মুরগির ডিম জোগাড় করে। এই ডিমগুলো সাধারণ ব্রয়লার মুরগির ডিমের চাইতে এতটা ছোট। আমি এই ধরনের ডিম দেখেছিলাম হোটেলে। হোটেলে যখন মোগলাই খায় বা ডিমের তরকারি রান্না করে, তাদের ডিমগুলো বাসার ডিমের তুলনায় অনেকখানি ছোট হয় সাইজে।
তো এটা দেখে মনে হচ্ছিল আমার কাছে যে এটা দেশি মুরগির ডিম, কিন্তু না, এটা তো পসিবল না। দেশি মুরগির ডিম তো এটা স্বপ্নের মতো কিছু, মানে যদি বেহেস্তে যাই কখনো, তাহলে সেখান থেকে এই ধরনের আনএক্সপেক্টেড জিনিস মানে অর্ডার করে খাওয়া যাবে, যেখানে সীমাহীন জিনিসপত্র দেওয়া হয় খাওয়ার জন্য। আমাদের বাসায় আবার দেশি মুরগির ডিম কোথা থেকে আসবে? তাদের জন্য হলো একটা কথা ছিল। তারপরে খেয়াল করে দেখি, না, এটা ব্রয়লার মুরগির ডিমই, কিন্তু এতটা ছোট যে দেখলে মনে হবে এটা দেশি মুরগির ডিম, কিন্তু না, এটা দেশি মুরগির ডিম না। আমি এই জন্যই বলছিলাম যে এদের সঙ্গে কি মুরগির কোনো কানেকশন আছে? ভাগ্য ভালো, দেশে সরকারি ছুটির দিন আছে, শুক্রবার শনিবার 2 দিন সাপ্তাহিক বন্ধ আছে। ভাগ্যিস যদি এটা না থাকতো তাহলে মনে হয় এই মহিলা 6 বছর একবারও গোসল করতো না। যেভাবেই হোক না কেন, হাজব্যান্ডের সাথে থাকার জন্যই হোক বা যে লোভেই হোক না কেন, বৃহস্পতিবার রাত্রেবেলা মহিষ গোসল দেওয়ায়। তাছাড়া এই গরমে যেখানে মানুষ 3 বার 4 বার গোসল করে টিকতে পারে না, এই মহিলা গোসল করলে তো বোঝা যায় অ্যাটলিস্ট। এখন আবার কেউ বললেন না যে এইগুলা কীভাবে খেয়াল করি। মেয়েদের তো অনেক বিষয় আসে থাকে, আমরা তো মানুষ, কুকুর বিড়াল গরু ছাগল না, বুঝি তো। গু গোবর খেয়ে তো বড় হয় নাই, ভাত খেয়ে বড় হয়েছে। 30 দিনের 3 দিনও মনে হয় না গোসল করে। বাসায় যদি শাশুড়ি থাকতো, কোনো মহিলা মানুষ থাকতো, বলতে পারতো। এর যে কি নোংরামি, এর যে কি, মানে এগুলো বলার মতো ভাষাও নেই, এগুলো কেউ বলতেও পারে না মুখ ফুটে। মানে কি যে করে, এগুলো কোনো অসুস্থ বিকৃত রুচির মানুষ। মানে 30 দিনের ভেতরে মনে হয় 3 দিনও ঠিক মতো গোসল করে না। গরমে, ভ্যাবসা গরমে ঘেমে এরকম মোটা হাতির মতো আশপাশ দিয়ে যখন যায়, টক টক গন্ধ লাগে নাকের মধ্যে। কোনো বডি স্প্রে ইউজ করে না, কিছু ইউজ করে না, কি বিশ্রী অবস্থা। জামাই তো আল্লাহ নামে ছেড়েই দিছে, কোনো ইয়ে নাই, সহ্য করতে হয় সব আমাদেরকে। এই যে আজকে বৃহস্পতিবার রাত উনি গোসল দিছে, না হলে মনে হয় গোসল দিত না 1 মাসেও। রাত বাজে 3:30, 3:40। কেয়ার করার, আমেরিকাতে বসবাস করি তো, এই মাত্র লোডশেডিং দিয়েছে 1 ঘন্টা। ঘুমের ঘুমের ধর্ষণ হয়ে গেছে, ঘুম আর ঘুম নাই। বিস্কিট খাচ্ছি। রাত 3:30, 3:40 যদি কারেন্ট চলে যায়, ঘুম কি আর ঘুম থাকে? ইচ্ছে হচ্ছে আরেকটা বার গোসল করি। 2টা বাজে গোসল করেছি, এখন 3:30 বাজে তো আর গোসল করা সম্ভব না। কি আর করবো, কপাল খারাপ। হয়তোবা জন্মের আগে কোনো পাপ করেছিলাম, তার জন্য এই দেশে জন্ম হয়েছে। বিস্কিট খাচ্ছি, আর কি করবো। তো এখানে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহই দেখাবো মাছের চেহারাটা, মাছের ধরনটা, মাছের স্কিনের ভেতরে এবং মাছের ভেতরে যে মাংসটা, যারা মোটামুটি খায়, যাদের মুখ আছে, যাদের খাওয়ার মতো মুখ আছে, যারা মুখ দিয়ে খায় এবং মাথায় কিছুটা কিছু মানে ইয়ে আছে, ঘিলু বা মস্তিষ্ক বা ভেজা, যাই বলি না কেন, ওই জিনিসটা আছে, তারা বুঝবে যে এখানে কি ঘাপলাটা হয়েছে। আর বাকিদের জন্য কিছু বলার নেই, যারা বোঝার তারা বুঝবে, আর যারা বোঝে না তারা দেখলেও বুঝবে না, তারা খেলেও বুঝবে না। তারা হচ্ছে আমার বাবার মতো প্রাণী, তাদের কাছে কোনো কিছু এফেক্ট করে না। এটা ছিল শিং মাছ। আজকে ছিল ছায়াচন্দ্র, আগেই বলেছি যে শুক্রবার আমাদের বাসায় ছায়াচন্দ্রের দিন। সব কিছুই দেরিতে শুরু হবে, দেরিতে শেষ হবে, কারণ গতকাল ছিল থার্সডে নাইট পার্টি। আজকেও সেই এফেক্টটা সারাদিন সব কিছুর মধ্যেই পড়বে। তো 4টা বেজে গেছে লাঞ্চ দিতে দিতে। এখন যে বিখ্যাত ফেমাস রেসিপিটা নিয়ে কথা বলবো, যেমন যেটা আমরা গত 6 বছরে অসংখ্যবার খেয়েছি, সেটা হচ্ছে কাঁচা মাছের তরকারি। এটাকে বাইরে থেকে দেখতে বা স্ক্রিনে দেখতে বা ভিডিওতে দেখতে কেমন কি লাগছে আমি জানি না, তবে মুরগির মাংস বা গরুর মাংস যদি এভাবে কষ্ট করে ছিঁড়ে খেতে হয়, তাহলে একটা কথা আছে, সেটা মানা যায়। আমি তো নিজেও একজন রাঁধুনি, আমি আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখি এসব বিষয়ে এবং ভালো বুঝি। আমার কাছে এটা ব্রয়লার মুরগির মতো
লাগছে, কারণ ব্রয়লার মুরগি যেমন কিছুটা হাত দিয়ে ধরলে টানতে হয়, হ্যাঁ গরুর মাংসের মতো কখনোই শক্ত হবে না, তবে ব্রয়লার মুরগিরও কিন্তু একটা আলাদা ভাব আছে। মাছের মাছের ভেতরে যে জুসি ভাবটা থাকে এখানে তা নেই। এটা আমি স্পষ্ট করে দেখাচ্ছি এই কারণে যে মাছের মাথা বা ঘাড়ের অংশ থেকে এই লাল লাল রক্তের মতো রেখাগুলো দেখা যাচ্ছে এবং এইভাবে ছিঁড়তে হচ্ছে। ছেঁড়ার পর আমি আঙ্গুলি নিয়ে যখন চাপছি, এটা কিন্তু মাছ হলে গলে মিশে যেত, নর্মালি সিদ্ধ করা মাছ হলে। এটা রাবারের মতো আমাকে প্রতিবাদ করছে। আমি যখন আঙ্গুল দিয়ে একটা চাপ দিই, সে আবার ভিতর থেকে আমার আঙ্গুলে আরেকটা চাপ দেয়, মানে আমার আঙ্গুলটাই তখন উপরে উঠে যাচ্ছে কিছুটা। তো এই হচ্ছে মাছের ভেতরের জুসি টেন্ডার ফেন্ডার চাঁদাবাজি কী যেন বলে না ফুড ব্লগাররা, এই যে রক্তের শিরা উপশিরার মতো কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে ভিতরে লাল লাল। তার মানে মিনিমাম 5 মিনিট এটাকে সিদ্ধ করা উচিত ছিল আরও। এরপরে কাঁচা মাছের অসীম স্বাদের সাগরে ডুব দিয়ে উঠলাম, গা মুছে নতুন করে টাওয়েল দিয়ে। এরপরে ভাবলাম যে একটু ডালের জগতে প্রবেশ করি, ডাল দিয়ে খাওয়াটা শেষ করি। ওই যে সব সময় যা হয় আজকেও তাই হয়েছে, ব্যতিক্রম কিছু হয়নি। যখন ভাবছিলাম যে এখন দুপুরবেলা একটু দাঁত ব্রাশ করতে হবে, দাঁত ব্রাশ করে মুখের ওই মানে এই সুউচ্চ স্বাদের যে একটা খাবার খেয়েছি দুপুরে, এটার স্মৃতি মন থেকে এবং মুখ থেকে মুছে ফেলার ব্যবস্থা করতে হবে। সেই সময় বেলায় সর্বদেশে হাজির।